দীর্ঘদিন পরে একটা বেশ বড় পরীক্ষা এবং বড় পরীক্ষার মেন্স আজকে আয়োজিত হলো। বহু বছর পরে বোধহয় পিএসসির কোনো মেন্সে এত সংখ্যক ছেলেমেয়ে একসঙ্গে বসলো, পরীক্ষা দিল। আজকে পিএসসি ক্লার্কশিপ যে পরীক্ষা হয়েছে, সেই ক্লার্কশিপ পরীক্ষার একটা ছোট্ট রিভিউ আমরা আলোচনা করার জন্য আজকে এসেছি। এবং এইখানে ২-৩টে পয়েন্ট এখানে রাখা হয়েছে যে পরীক্ষা কেমন হলো, মানে প্রশ্ন কেমন হলো, কোথা থেকে টুকলো এবং কাট অফ গেম। প্রথমেই বলি, এটা জাস্ট যেটা থাম্বনেইলটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা ক্লিকবেইট। ক্লিকবেইট মানে হচ্ছে যে ফাঁদ পেতে ধরে আনা ভিডিও দেখার জন্য এবং আল্টিমেটলি যে বিষয়ে দেওয়া রয়েছে থাম্বনেইলে সেই বিষয়ে কোনো কথা না বলা। কাট অফ নিয়ে কথা বলার জন্য আমি খুব একটা পরিচিত নই এবং আ সে বিষয়ে আমি প্রাজ্ঞও নই তেমন। সুতরাং কাট অফ নিয়ে আমি একটিও শব্দ খরচ করব না। যারা কাট অফের জন্য আ এসেছো, থাম্বনেইল থেকে ক্লিক করেছো ভিডিওতে, সেখানে যে অ্যাডভার্টাইজমেন্ট দেখার দেখে নিয়েছো, স্কিপ করে যেতে পারো। কোথা থেকে টুকলো? এই টোকার ব্যাপারটা মোটেই আমি নেগেটিভ অর্থে রাখিনি। আ ক্লার্কশিপের মতো একটা পরীক্ষা যেটা WBCS নয় বা মিসলেনিয়াস নয়, সেইখানে কোনো জায়গা থেকে কোনো বইপত্র থেকে যদি আসে, আ সেটায় খুব একটা গেল রব তোলার মতো কারণ নেই। তার কারণ এটা আল্টিমেটলি ক্লার্কশিপ পরীক্ষা। দিন শেষে এটা কোনো একটি সরকারি অফিসের করণিক হওয়ার পরীক্ষা। WBCS এক্সিকিউটিভ বা মিসলেনিয়াস সার্ভিসের কোনো গ্রুপ বি অফিসার হওয়ার পরীক্ষা নয়। সুতরাং এখানে কোনো একটা পিকেতে সরকার বা কোনো একটা প্রিভিয়াস ইয়ার্স থেকে কিছু এলো মানে সেটা নিয়ে গালাগাল রব তোলার মতো কোনো কারণ নেই। এবং যথারীতি বিভিন্ন জায়গা থেকে এসেছে। অনেকেই যাকে বলে কোট আনকোট কমন পেয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখতেও পাচ্ছি বিভিন্ন আ টিচাররা বা দাদা-দিদি, ইউটিউবার তারা বিভিন্ন বিভিন্ন জন আরকি দাবি করছেন যে আমার করানো থেকে কমন এসেছে ইত্যাদি বিষয়গুলো। তো এটা বেশ ভালো। মানে যত বেশি সংখ্যক আ মানুষের থেকে কমন আসে, মানে তাদের করানো থেকে বা তাদের পড়ানোর বিষয় থেকে কমন আসে, সেটা ছাত্রছাত্রীদের জন্য তত মঙ্গল। সুতরাং যদি অনেক মানুষ কমন পেয়ে থাকে, যদি অনেক টিচাররা কমন দিয়ে থাকতে পারেন কোট আনকোট, সেটা আল্টিমেটলি ছাত্রছাত্রীরা যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য একটা সুখপ্রদ দিক বা সুখকর দিক। পরীক্ষার প্রশ্ন কেমন হয়েছে? পরীক্ষার প্রশ্ন বিশেষ কঠিন হয়নি। অনেকে মনে করছে যে বেশ সোজা প্রশ্ন হয়েছে। মোটেই বেশ সোজা প্রশ্ন হয়নি আমার মতে। এবার হতে পারে যে কেউ এই অংশটুকু দেখে বলবে আ যে আপনি কিছু জানেন না সেজন্য আপনার কাছে কঠিন মনে হয়েছে। কঠিন বলব না, সোজাও বলব না। এটা মডারেট কোয়েশ্চেন এবং একটা ক্লার্কশিপ পরীক্ষার জন্য যে স্ট্যান্ডার্ডের প্রশ্ন হওয়া উচিত, এটা সেই স্ট্যান্ডার্ডের প্রশ্ন এসেছে এবং প্রশ্নটা বেশ ভালো এসেছে, ঠিকঠাক এসেছে। ক্লার্কশিপ পরীক্ষার জন্য উপযুক্ত প্রশ্ন এসেছে। মিসেলেনিয়াস পরীক্ষার সময় যেমন একটা ছেলেমানুষি করা হয়েছিল প্রশ্নপত্র নিয়ে। সেখানে একটা প্যারাগ্রাফ রাইটিং, ছোটবেলার সেই প্যারাগ্রাফ রাইটিং এর টপিক নিয়ে বলে দেওয়া হয়েছিল যে তুমি এটা নিয়ে রিপোর্ট রাইটিং করো। বাংলা এবং ইংরেজিতে প্রায় একই টপিক। তো সেই ছেলেমানুষিগুলো, সেই ছেলে খেলাগুলো এইখানে ক্লার্কশিপ পরীক্ষায় করা হয়নি। আ এবং রিপোর্টের আ যে ধরনের রিপোর্ট এসেছে বা ট্রান্সলেশন প্রেসি যা এসেছে, সবটা একদম স্ট্যান্ডার্ড গুণগত মান, একদম ঠিকঠাক, খুব সোজা নয়, খুব কঠিন নয়। পারফেক্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেন দেখে আমি অন্তত ব্যক্তিগতভাবে খুব খুশি। এবং দীর্ঘদিন ধরে উম বারংবার সবাই বলে এসেছে যে রিপোর্ট রাইটিং এর জন্য সাজেশন দিন। বিভিন্ন জিনিসপত্র সবাই প্র্যাকটিস করেছে। এসআইআর, বিএলওদের সমস্যা, বিএলওর মৃত্যু, আরো না জানি কি। আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, মানে ওই উইমেনস ওয়ার্ল্ড কাপ, যদিও যতদিনে ওয়ার্ল্ড কাপ জেতা হয়েছে ততদিনে কোয়েশ্চেন সেট করা হয়ে গেছিল, তবুও প্র্যাকটিস করেছে। বিমান দুর্ঘটনা, এটা সেটা প্রচুর প্র্যাকটিস করেছে মানুষজন। আ এবং শুধু তাই নয়, এগুলো তো কমন জিনিস। আ তার জন্য প্র্যাকটিস করেছে, ঠিক আছে। ইভেন ভারত-চীন সম্পর্ক, ভারত-বাংলাদেশ সম্পর্ক, ইসরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ, আ মানে পৃথিবীর কোনো কিছু বাকি রাখিনি ক্লার্কশিপ পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে। তো যাই হোক, সেগুলোর থেকে আ এই যে এত বিষয় সবাই প্র্যাকটিস করেছে, এত ভুরি প্র্যাকটিস করেছে, আন্তর্জাতিক বিষয়, জাতীয় স্তরের বিষয়,
আরো আরো বিভিন্ন সব জিনিসপত্র। তো সেখান থেকে অনেকগুলো প্রশ্ন আজকে আমরা ক্লার্কশিপ পরীক্ষায় কমন পেয়েছি। বিষয়টা দেখে খুব ভালো লাগলো। এই এত বিষয় যে আমরা করেছি আন্তর্জাতিক, জাতীয়, আ রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় করেছি সেগুলো দেখে আ ওয়ান নেশন ওয়ান ইলেকশন করেছি। আ আরো আরো বিভিন্ন জিনিসপত্র আমরা করেছি। তো সেগুলো থেকে আজকে কমন এসেছে দেখে বেশ ভালো লাগলো আমার। যাই হোক। তো যেটা বলছিলাম ১ম এ যে একদম পারফেক্টলি ক্লার্কশিপ পরীক্ষার মানের প্রশ্ন এসেছে। ওকে। আ আমি জানি না, আ লাস্ট একটা প্রতিবেদন রাইটিং এর জন্য আমি দিয়েছিলাম। তো সেখানে একজন আবার কমেন্ট করেছিল যে, একেবারে পরীক্ষার দিন সকালে দিতে পারতেন। যাই হোক, তো পরীক্ষার ২ দিন আগে দিয়েছিলাম। তার আগে সময় পাইনি। সেজন্য দিয়ে উঠতে পারিনি। যদিও কথা দিয়েছিলাম যে বিভিন্ন ভিডিও দেব, কিন্তু দিয়ে উঠতে পারিনি। আ সেটা দেখলাম প্রায় ১১-১২ হাজার লোকজন দেখেছে। তো জানি না সেটা তোমরা যারা এখানে এই ভিডিওটা যারা দেখছো, ওইটা যারা দেখেছিলে, আ তাদের কাজে লেগেছে কিনা? বিশেষ করে আজকের পরীক্ষার জন্য কোনোভাবে কাজে লেগেছে কিনা? হোয়াটএভার, আমরা প্রশ্নে আসি সরাসরি। একদম ১ম এ আচ্ছা আমরা ট্রান্সলেশন থেকে শুরু করি। এই যে ট্রান্সলেশন যেটা বাংলা থেকে ইংরেজি দিয়েছে, এই আচ্ছা সরি। এই ট্রান্সলেশন যেটা বাংলা থেকে ইংরেজি করতে দিয়েছে, যে আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না অথবা লক্ষ লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না। আমরা সকলে বীর নায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না। আ আমার বেশ পরিচিত লেখা। আমি অনেকবার এটাকে বারবার করে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। আমি এটাকে একটুখানি বড় করি, তাহলে তোমাদের হয়তো দেখতে সুবিধা হবে। আমি অনেককে জিজ্ঞাসা করলাম, আইডেন্টিফাই করার চেষ্টা করলাম। এটা কোনো একটা জায়গা থেকে দিয়েছে। আমার যতটা মনে পড়ছে যে কোনো একটা প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন বা আ কোনো বইতে ছিল। আমি পিকে দে সরকারটা মোটামুটি খুঁজলাম। পিকে দে সরকারে কোথাও পেলাম না। এটা সম্ভবত আ মহাত্মা গান্ধীর মানে মোহনদাস করমচাঁদ গান্ধীর কোনো একটা লেখা থেকে, তার ইংরেজি ভার্শনের এটা বাংলা মানে ইংরেজির এটা বাংলা ভার্শন। কোনো একটা জায়গা থেকে নেওয়া। আ আমার দেখে খুব চেনা লাগছিল। তারপর একজন আমাকে একটা পাঠালো যে এইটা একটা হয়েছিল ইংরেজি থেকে বাংলা একটা প্র্যাকটিস। এই "We cannot all be politicians or lead millions of people" এইটা কোথাও একটা ছিল। এই যে বাংলা অনুবাদটা এটা আমার করা ছিল। এটা নয় মানে এইটারই বাংলা অনুবাদ হচ্ছে আজকে যেটা এসেছিল সেটা। এবার এই যে ইংরেজি অনুবাদটা আ সবাই কোনো না কোনো জায়গা থেকে টোকে। আমিও এটা কোনো না কোনো জায়গা থেকে টুকেছি। কিন্তু কোথা থেকে টুকেছি সেটা আমিও মনে করে উঠতে পারছি না। এইটা তোমাদের কাছেও একটুখানি প্রশ্ন থাকলো যে সবকিছুই মোটামুটি আইডেন্টিফাই করা গেছে যে কোনটা কোথা থেকে টোকা হয়েছে, কোনটা কোথা থেকে নিয়ে দেওয়া হয়েছে। এটা আমি মানে জাস্ট পেটে আসছে, মুখে আসছে না এরকম একটা ব্যাপার। আমি দেখে খুব চেনা লাগছে। কিন্তু মোটেই আইডেন্টিফাই করতে পারছি না যে কোন প্রিভিয়াস ইয়ার্স এ বা কোন জায়গা থেকে এটা নেওয়া, কোন বই থেকে নেওয়া। তোমরা যদি কেউ জানো এটা বলো। বেশ সোজা জিনিসটা। আ খুব একটা চাপের নয় ট্রান্সলেশনটা। ঠিক যে ভলিউমের আসার কথা ক্লার্কশিপে, সেই ভলিউমেরই এসেছে। বিরাট ভলিউমের, বিরাট কঠিন, খুব উচ্চমানের জিনিসপত্র কিছু আসেনি। একদম সহজ সাধারণ সাদামাটা একটা জিনিস ক্লার্কশিপে যেরকম আসা উচিত সেরকমই এসেছে। এখানে আ আগের দিন আমরা একটা ওই ডাউট ক্লিয়ারিং সেশন আমরা করেছিলাম। সেই ডাউট ক্লিয়ারিং সেশনে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে একটা বিষয় ছিল হচ্ছে অনেকের টেন্স নিয়ে একটা ডাউট ছিল। যে কোথায় কোন টেন্স হবে? আচ্ছা এইখানে কোন টেন্স হবে? আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না অথবা লক্ষ, লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না। আমরা সকলে বীর নায়ক হতে পারি না এবং নির্যাতিতদের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি না। কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের চারপাশের সকলের জীবনকে সুখী করতে পারি। আমরা আমাদের পীড়িত প্রতিবেশীর সেবা করতে পারি। নিরক্ষরকে শিক্ষিত করতে পারি। একটাই ভার্ব বারবার এখানে occur করছে, that is পারি, 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 পারি। বারবার এই এবিলিটিটা অকার করছে। এই এবিলিটি সূচক যে ভার্বটা সেইটা বারবার করে আসছে। প্রথমত আমাদের আইডেন্টিফাই করতে হয় একটা ট্রান্সলেশন থেকে যে এটা ফিকশন নাকি নন ফিকশন। এটা কোনো অর্থেই ফিকশন নয়। মানে কল্পিত কাহিনী নয়, কল্পকাহিনী নয়। এটা একটা প্রবন্ধ থেকে নেওয়া। সুতরাং নন ফিকশন। নন ফিকশনের ক্ষেত্রে আমাদের মানে যদি ফিকশন হয় সেখানে যেমন টেন্সের একটা কন্টিনিউটি থাকে আমরা জানি যে
মূলত বর্ণনামূলক হলে সেখানে past tense ইত্যাদি হয়। আ এখানে সেই ব্যাপারটা নেই। এই past tense এ continuity of tense etcetera এই ব্যাপারগুলো নেই। কারণ এটা নন ফিকশন। তো নন ফিকশন এর ক্ষেত্রে একদম যেভাবে বলা আছে আমরা সেভাবেই বলব। যখন বলা হচ্ছে যার আমরা সকলে রাজনৈতিক নেতা হতে পারি না অথবা লক্ষ, লক্ষ মানুষকে পরিচালনা করতে পারি না। যেহেতু এবিলিটি সূচক ভার্ব বোঝাচ্ছে এবং এবিলিটি সূচক ভার্ব বোঝানোর জন্য আমরা একটা মোডাল অক্সিলারি ব্যবহার করি সেটা হচ্ছে ক্যান। ক্যান এ দুটো ফর্ম আছে। একটা হচ্ছে প্রেজেন্ট এবিলিটি বোঝানো, একটা হচ্ছে পাস্ট এবিলিটি বোঝানো। পাস্ট এবিলিটি বোঝালে কুড হয়। আর প্রেজেন্ট এবিলিটি যদি বোঝানো হয় সেখানে ক্যান হয়। তাহলে আমরা এখানে একেবারে প্রেজেন্ট এবিলিটি অর্থাৎ প্রেজেন্ট এর যে মোডাল অক্সিলারি সেটা হচ্ছে ক্যান, সেইটা দিয়েই আমরা এইটাকে কন্টিনিউ করব। আ টেন্স এর ব্যাপারটা আশা করি ক্লিয়ার। মানে এখানে টেন্স নিয়ে খুব একটা ঝামেলার কিছু নেই। অনেক জায়গায় আমরা আমরা অনেক জটিল প্যাসেজ সবাই করেছি যে এখানে টেন্স কি হবে? কোথাও, কোথাও হয়তো দুটো বাক্য গিয়ে তারপরে টেন্সটা বদলে যাচ্ছে। সেখানে আমার কি করতে হবে না করতে হবে এরকম বিভিন্ন জটিল জিনিসপত্র করেছি। তো এখানে সেরকম খুব একটা ব্যাপার নেই। আমরা যা দেখতে পাচ্ছি। আ একটা জিনিস নিয়ে অনেকের একটা কনফিউশন এখানে মানে এই যে শব্দগুলো তার মধ্যে একটা একটু অপরিচিত শব্দ অনেকে পেয়েছে। আমরা সত্যবাদী, বিনয়ী এবং বশংবদ হতে পারি। এই বশংবদ এটা পজিটিভ অর্থে এবং নেগেটিভ অর্থে দুরকম ভাবেই ব্যবহার করা হয়। নেগেটিভ অর্থে মানে ব্যাপারটা অনেকটা এরকম যে ওই মোসাহেব অর্থে যারা একদম হ্যাঁতে হ্যাঁ করে, নাতে না করে সব কথা শুনে চলে সেটাকে বশংবদ বলা হয়। আর পজিটিভ অর্থে হচ্ছে যে সবকিছুর সাথে মানিয়ে চলা, কিছু শুনে চলা। যেমন আমরা যদি একটু এটায় যাই, যেটা আমাদের ইংরেজি ট্রান্সলেশনটা আগে ছিল, আম এই যে দেখো, আমি এটা পুরোটা একবার পড়ি। এখানে বাংলাটা একটু অন্যরকম ভাবে করে, একটু মানে এটার সঙ্গে ওটার কোনো মিল নেই। We cannot all be politicians or lead millions of people. We cannot all be heroes and fight for the freedom of the oppressed. But we can, each one of us, make life happier for those around us. We can all look after our neighbor when he is sick, teach the ignorant, comfort the unfortunate, and keep around us fresh, clean, and tidy. We can all be kind, patient, and loving. এখানে কি কি ছিল? সত্যবাদী, বিনয়ী, বশংবদ। ওখানে কাইন্ড, পেশেন্ট, লাভিং। এখানেও ৩ টে কোয়ালিটি, ওখানেও ৩ টে কোয়ালিটি। ওখানের কোয়ালিটিগুলো, এখানের কোয়ালিটিগুলো সামান্য খুব সূক্ষ্ম কিছু তফাৎ রয়েছে। সুতরাং কাছাকাছি যেকোনো শব্দ যদি করো, কোনো অসুবিধা নেই। এটা গেল ট্রান্সলেশন। ট্রান্সলেশনের পরে আচ্ছা, ট্রান্সলেশনের পরে হ্যাঁ, এখানে হচ্ছে প্রেসিড। একটা জিনিস আমি জানি না তোমরা লক্ষ্য করেছো কিনা সেভাবে। প্রতিবার আমাদের প্রেসি থাকে। এবার এখানে কি বলেছে? অ্যান্ড সামারাইজ। প্রতিবার থাকে হচ্ছে যে গিভ আ প্রেসি অফ দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড প্রোভাইড আ সুটেবল টাইটেল। এখানে কিন্তু প্রেসি বলেনি, এখানে বলেছে সামারাইজিং। এটা নিয়ে আগে আমি বহুবার প্রশ্ন পেয়েছি যে সামারি হলে কি হবে, প্রেসি হলে কি হবে, বাংলায় সারমর্ম হলে কি হবে, সারসংক্ষেপ হলে কি হবে। বেসিক্যালি সামারি আর প্রেসির মধ্যে তফাৎ হচ্ছে যে সামারি সামারির ক্ষেত্রে টাইটেল দেওয়ার খুব একটা প্রয়োজন হয় না এবং সামারি মোটামুটি অর্ধেক জায়গার মধ্যে লিখতে হয়। প্রেসির ক্ষেত্রে আমরা কি করি? প্রেসিটা হচ্ছে একেবারে ক্রাক্সটুকু, মানে একেবারে স্কেলিটন যেটা, যেটা না হলে নয়। মানে অস্থি মজ্জা সব মানে মজ্জা টজ্জা বাদ বাদ দিয়ে যেটুকু অস্থি পড়ে থাকে সেটা হচ্ছে প্রেসি। আর সামারি হচ্ছে যে পুরো যে বিষয়টা রয়েছে, মানে পুরো যে প্যাসেজটা রয়েছে সেটাকে একটুখানি ছোট করে বলা, সেটা হচ্ছে সামারি। পিএসসির কোনো পরীক্ষার ক্ষেত্রে পিএসসি সেটাকে সামারাইজ বলুক, প্রেসি বলুক, সারমর্ম বলুক, সারসংক্ষেপ বলুক, পিএসসি সাধারণত আমাদের থেকে কোথাও ওই সামারি বা প্রেসির ডিফারেন্সও চায় না বা সারমর্ম বা সারসংক্ষেপের ডিফারেন্সও চায় না। যেটাই থাকুক না কেন প্রশ্নে, মোটামুটি পিএসসি আমাদের থেকে যেটা দাবি করে সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে বলা হচ্ছে তার একটা ছোট ভার্সন, সেটা পিএসসি চায়। তো তুমি যদি সেভাবে করে দিয়ে এসে থাকো এবং তার সঙ্গে একটা টাইটেল লিখে দিয়ে এসে থাকো,
তাহলে কোনো সমস্যার জায়গা নেই, তুমি একদম ঠিক করে এসেছো, এগুলো নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই প্যাসেজটাও যারা একটু পুরনো পাপী, এখানে শর্ট টার্ম মেমোরি নিয়ে বলা হচ্ছে, যারা একটু পুরনো পাপী, আমার মতো বা আমার থেকে একটু পুরনো পাপী, তারা চিনতে পারবে এটা। আম 2016-17 এরকম কোনো একটা সময়ের আ সিজিএল এর একটা পেপারের আ সেখানে আ সেখানে একটা কম্প্রিহেনশন পেপারে এসেছিল। এটা আরেকটু বেশ বড় লেখা। এই কম্প্রিহেনশন পেপারে ঠিক এই প্যাসেজটাই ছিল। সেই প্যাসেজটা এখানে তুলে দেওয়া হয়েছে। কার লেখা আমি জানি না। কেউ যদি জানো কমেন্টে জানিও কার লেখা বা কোথা থেকে নেওয়া হয়েছে। সাইকোলজির ওপর একটা লেখা। এই শর্ট টার্ম মেমোরি নিয়ে সেটার আম আ খে ক্ষেত্রে মানে উম কারা কি ধরনের থিওরি সেখানে প্রোভাইড করছেন, আ কোন থিওরিতে কি বলা হচ্ছে সেই সমস্ত বিষয় নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে। আ একটা জিনিস শুধু বলি, সাধারণত আমরা কোনো প্রেসি বা সামারাইজ যখন আমরা করি সেখানে আমরা কোনো উদাহরণ, কোনো বিশেষ তথ্য যদি থাকে আলাদা করে সেগুলো আ নাম-ধাম খুব একটা ব্যবহার করি না। সুতরাং এখানে আ যা নাম-টাম পাচ্ছ সেইগুলোকে যতটা সম্ভব এভয়েড করা যায় সেটাকে একটুখানি দেখে নিতে হবে। এটুকুই বলার। আর এটার প্রেসি কি হবে না হবে সেগুলো তোমরা সবাই যে যার মতো করে এসেছো। যদি প্রয়োজন হয় আমি একটা স্পেসিমেন আনসার কিছু প্রোভাইড করে দেবো এটার। আজকাল আর স্পেসিমেন আনসার প্রোভাইড করতে হয় না। ওই প্রেসি এই সমস্ত বিশেষ করে প্রেসি করার সময় সবাই ওটা একটা স্ক্রিনশট তুলে নিয়ে গিয়ে ChatGPT কে দেয়। দিয়ে বলে যে এটাকে একটা প্রেসি লিখে দাও আমাকে। ChatGPT লিখে দেয়। তো টিচারের জন্য অপেক্ষা করতে হয় না। সুতরাং আমার মনে হয় না এটার আর কিছু দেওয়ার প্রয়োজন রয়েছে বলে। যাই হোক। আম আচ্ছা। এখানে নেক্সট যেটা, এটা হচ্ছে রিপোর্ট রাইটিং। রিপোর্ট রাইটিং এ যথারীতি দুটো আম দুটো আ সাধারণ প্রতিবেদন যাকে আমরা বলি বা জিএনআর বলে আমরা অভিহিত করেছিলাম। তোমাদের হয়তো মনে পড়বে যে আ জেনারেল নিউজপেপার রিপোর্ট যাকে আমরা বলেছিলাম, সেই জেনারেল নিউজপেপার রিপোর্টই এসেছে। তার থেকে যেকোনো একটা লিখতে হবে। কোনো উত্তর সম্পাদকীয় পোস্ট এডিট বা সম্পাদকীয় প্রতিবেদন এটসেট্রা যা নিয়ে আলোচনা সব হয়েছে, এই সমস্ত কিছু আসেনি। ঘটনা দুর্ঘটনাও আসেনি। ১ম টা যেটা, যে একটা এনজিও নেমড ডগ লাভার সোসাইটি। আমি বারবার যেটা বলি যে প্রশ্ন পড়াটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ। প্রশ্নের প্রতিটা শব্দ ধরে পড়া। একটা এনজিও তার নাম বলে দিয়েছে ডগ লাভার্স সোসাইটি, had organized an awareness camp in the neighboring locality as the secretary of the organization. তুমি হচ্ছ এই অর্গানাইজেশনের সেক্রেটারি। তাহলে তোমাদের হয়তো মনে থাকবে যে আম আমি কি করিয়েছিলাম? আমারও ঠিক মনে পড়ছে না। লাস্ট যে রিপোর্টটা, ৩ টে রিপোর্টের একটা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম গত শুক্রবার, গত পরশু। সেখানে সম্ভবত এরকম কিছু একটা ছিল যে স্টুডেন্ট সেক্রেটারি হিসেবে ওই ব্লাড ডোনেশন ক্যাম্পের রিপোর্ট লেখে, এরকম কিছু একটা ছিল সম্ভবত। যতদূর আমার মনে পড়ছে ওটার মধ্যেই ছিল। যাই হোক, বলছো তুমি সেক্রেটারি অফ দ্য অর্গানাইজেশন রাইট আ রিপোর্ট অন দ্য প্রোগ্রাম হাইলাইটিং। এটা এই প্রোগ্রাম বানানটা কি করে কোথা থেকে তুলেছে কে জানে? ChatGPT কে দিয়ে লিখিয়েছে কিনা বুঝতে পারছি না। কেননা প্রোগ্রাম বানান যদি নিজেরা লেখে তাহলে তো এখানে ডাবল এম মানে এমই একটা এখানে থাকার কথা, সেটা তো নেই এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, হাইলাইটিং দ্য ফলোইং পয়েন্টস, পয়েন্টস গুলো দিয়ে দিয়েছে। জেনারেলি যখন কোনো পয়েন্টস দেওয়া থাকে, সেই পয়েন্টস গুলোকে অন্তত একটা করে বাক্য দিয়ে হলেও টাচ করে যাওয়াটা ভালো। তুমি তোমার মতো করে যতই লেখো, অন্তত সেই পয়েন্টস গুলোকে একটা করে বাক্যে হলেও টাচ করে যাওয়াটা ভালো। তারপর তুমি তার বাইরে তুমি তোমার মতো করে যা ইনপুট দাও সেগুলো দাও। কি বলেছে পয়েন্টসে? অবজেক্টিভ অফ দ্য সোসাইটি, রিজন ফর চুজিং আ স্পেসিফিক লোকালিটি, এই লোকালিটিতেই তোমরা কেন ক্যাম্পটা করছো, ওখানে কেন করছো, অ্যাওয়ারনেস এর প্রয়োজন আছে সেখানে সেই জন্য, বা রিসেন্টলি কোনো ঘটনা হয়তো সেখানে ঘটেছে, মানে এই প্রাণী কোনো কাউকে আঘাত করা হোক বা এই সংক্রান্ত কোনো ঘটনা ঘটেছে বা কিছু, বিশেষ করে লাস্ট সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আসার পরে এই বিষয়টা নিয়ে প্রচুর জল ঘোলা হয়েছে, আলোচনা হয়েছে। যাই হোক,
why such an awareness camp was necessary? কেন দরকার ছিল অ্যাওয়ারনেস ক্যাম্পটা? এবং ওই এলাকায় কেন দরকার ছিল সেটাকে পার্টিকুলারলি একসঙ্গেই দুটো হয়ে যাবে। What the organization wish to sensitize the public about এটার জন্য কেন তারা sensitize করতে চাইছিল? আর people's response to the program, future plan of action, ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? দেখো তোমাদেরকে আমি আগের দিন যখন রিপোর্ট রাইটিংটা ওই ব্লাড ডোনেশন ক্যাম্পের ব্যাপারটা বলেছিলাম, সেখানে দুটো জিনিস বলেছিলাম। আর আচ্ছা, এইখানে এই পয়েন্টস গুলো এইভাবে দিয়েছে, মানে তোমাকে যে ক্রোনোলজি মেনটেন করতে হবে সেরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, কতক্ষণ হলো একটু দেখি। 20 মিনিট, বেশিক্ষণ হয়নি, ঠিক আছে। ব্লাড ডোনেশন ক্যাম্পের যে রিপোর্ট, আচ্ছা যেটা বলছিলাম যে এইটাকে যে এই অর্ডারেই বা এই ক্রোনোলজি মেনটেন করেই তোমাকে রাখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, তুমি তোমার মতো করে করতে পারো। ব্লাড ডোনেশন ক্যাম্পে রিপোর্ট করার সময় আমরা সেখানে দুটো জিনিস আলোচনা করেছিলাম। আমরা সেখানে শুরুটা করেছিলাম যে কারোর উচ্ছ্বাস দিয়ে বা কারোর প্রতিক্রিয়া দিয়ে, আচ্ছা এটায় পার্টিসিপেট করে তার কেমন লেগেছে। এবং শেষ করেছিলাম আম, কলেজের কলেজ আয়োজিত হয়েছে, সুতরাং কলেজের প্রিন্সিপাল বা কেউ, কোনো একজন ডিগনিটারি বা চিফ গেস্ট, তিনি বক্তব্য রাখছেন বা তিনি বলছেন, হয় ডিরেক্ট স্পিচে বা ইনডিরেক্ট স্পিচে, যে খুব ভালো অনুষ্ঠান, এরকম অনুষ্ঠান আমরা ভবিষ্যতে আরো আরো অর্গানাইজ করব। সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে যেটা বলা হচ্ছে যে ফিউচার প্ল্যান অফ অ্যাকশন, ঠিক আছে। এবং তার আগে যেটা সেটা হচ্ছে পিপলস রেসপন্স টু দ্য প্রোগ্রাম, মানুষজনের রেসপন্স কি রয়েছে এই আহ, কারোর একটা প্রতিক্রিয়া, যেমন আমরা বাইট দিই আর কি, যে যে কোনো জেনারেল নিউজ পেপার রিপোর্টে যেমন আমরা বাইট দিই সেরকম। তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে, একদম জিএনএম আর জেনারেল নিউজ পেপার রিপোর্টের ফরম্যাটে হচ্ছে, ওপরে একটা হেডলাইন, হেডলাইনের নিচে একটা বাইলাইন, বাইলাইনের ক্ষেত্রে যেহেতু বলছে বাই আ স্টাফ রিপোর্টার করে আসতেই পারো, সমস্যা কিছু নেই। কিন্তু যেহেতু বলছে যে তুমি একজন ইন্ডিভিজুয়াল হিসাবে তুমি এটা রিপোর্ট করছো, সুতরাং সেখানে বাই এক্স ওয়াই জেড বা বাই এবিসি, যেহেতু নিজের নাম তো দিতে পারবে না, সুতরাং বাই এক্স ওয়াই জেড বাই এবিসি এরকম কিছু করাটা বেটার, লজিক্যাল। বেটার বলবো না, লজিক্যাল। আহ, এবং তারপরে এখানে বডির মধ্যে যা যা রয়েছে সেগুলো ইন্ট্রোডাকশন, বডি, কনক্লুশন, এটসেট্রা যেরকম করে দাও এরকম তো দিয়েছো। এবং যেহেতু সেক্রেটারি অফ দি অর্গানাইজেশন বলেছে তার জন্য কি করতে হবে এটাকে রাখার জন্য, সেটা ওই ব্লাড ডোনেশন ক্যাম্পের রিপোর্টে দেখানো ছিল। যাই হোক, এটা গেল। আর কেউ যদি পরেরটা করে থাকো, যে ইমাজিন দ্যাট অ্যাজ আ স্টুডেন্ট অফ অ্যান ইনস্টিটিউশন ইউ হ্যাড পার্টিসিপেটেড ইন আ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এক্সিবিশন, অ্যাজ লিডার অফ দ্য টিম write a report on the exhibition and what you showcased there as your special skill. আমরা জেনারেলি কোনো রিপোর্টে ফার্স্ট পার্সন ব্যবহার করি না, আমরা থার্ড পার্সন অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, সুতরাং থার্ড পার্সন ইউজ করে করি। কিন্তু কোথাও যদি বলে দেয় যে তোমার ফাংশন কি ছিল এখানে, সম্ভবত লাস্ট কোনো একটা মিসলেনিয়াস বা ক্লার্কশিপ পরীক্ষাতেই এসেছিল, যে মিসলেনিয়াস পরীক্ষা প্রবাবলি আগে, এর আগেরটা বা তার আগেরটায়, যে উম, আহ, কোনো একটা ওই স্লাম এরিয়াতে যেখানে আগুন লেগেছিল এরকম কিছু একটা হয়েছিল, সেখানে তোমরা গেছো এবং সেখানে তোমরা কিভাবে সেখানে কি করেছো, তোমার ভূমিকা কি ছিল, এরকম কিছু একটা এসেছিল সেখানে। একবার ডাব্লিউবিসিএস একটা লেটার রাইটিং এসেছিল, আহ, যে বন্ধুকে চিঠি লিখছো, ট্রি প্ল্যান্টেশন বা এরকম কিছু একটা বিষয়, এবং তুমি কিভাবে সেটায় পার্টিসিপেট করেছো, এরকম কিছু একটা বলা ছিল, তুমি কিভাবে পার্টিসিপেট করেছো। যখন তোমার ভূমিকাটা আলাদাভাবে উল্লেখ করে দিচ্ছে এখানে, তখন রিপোর্ট রাইটিং এ যতই আমরা অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে করি, মানে সরি, যতই আমরা অবজেক্টিভ পয়েন্ট অফ ভিউ থেকে করি, আমরা ফার্স্ট পার্সন সেখানে ব্যবহার করতে পারি যখন নিজের কথাটা সেখানে বলতে হচ্ছে, যে আমি কিভাবে পার্টিসিপেট করেছি বা আমার ভূমিকা সেখানে কি ছিল। তো এখানে সেটা বলছে যে হোয়াট ইউ শোকেসড, মানে তুমি বা তোমার টিম, তোমরা আম, কি সেখানে শোকেস করেছো, কি সেখানে দেখিয়েছো তোমাদের তরফ থেকে। Venue and scope of the exhibition, how your institution encouraged your team to participate and support it with financial assistance, how you prepared for the exhibition, posters and models you made, how you showcased your exhibits, accolades you received, যেটা হয় কোনো একটা এক্সিবিশনে গেলে, যেটা হয় কোথায় হয়েছে, কবে হয়েছে, যে বিষয়গুলো বলতে হয় এগুলো। আচ্ছা, এটার ক্ষেত্রেও কিন্তু একই জিনিস, ওই হোয়াট, ওয়েন, ওয়্যার ম্যান্ডেটরি, কোথায় হয়েছে, কবে হয়েছে, আম, আর কি হয়েছে, সেই সেই বিষয়গুলো ম্যান্ডেটরি। এটার ক্ষেত্রে একই জিনিস, হোয়াট, ওয়েন, ওয়্যার, 3W যেটা ছিল, সেই 3Wটা ম্যান্ডেটরি, যেটা আমরা ওখানেও আলোচনা করেছিলাম, রিপোর্টের যে আমাদের ভিডিওটা ছিল সেখানে। এবং তার সাথে সাথে
আ যেখানে হয়েছে সেখানে কি আয়োজন করা হয়েছে, কারা আয়োজন করেছে, তোমরা কি জিনিস নিয়ে সেখানে পার্টিসিপেট করেছো, আম তোমাদের আ প্রতিক্রিয়া, এই বিষয়গুলো এখানে দিতে হবে। এই খুব সাধারণভাবে এসেছে। কেউ যদি সারা বছরও কিছু প্র্যাকটিস করে না থাকে, তবে মোটামুটি কিছু অন্তত লিখে আসতে পারবে। খাতা ভরিয়ে আসতে পারবে, সেরকম এসেছে। এবার আমরা চলে যাই হচ্ছে বাংলায়। বাংলায় পেপার সেটার যিনি, তিনি সম্ভবত তার আমাদের যে দাড়িওয়ালা ভদ্রলোক আছেন, আমাদের বিভিন্ন জিনিসপত্রের জন্য যার আশ্রয়ে ফিরে যেতে হয়, মানে যার কাছে ফিরে যেতে হয় এবং যার কাছে গিয়ে আশ্রয় নিতে হয় আমাদের জীবনের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন পদক্ষেপে, সেই ভদ্রলোক বোধহয় বাংলার পেপার সেটার যিনি, তার খুব পছন্দের। তো তিনি দুখানা জিনিসই সেই ওই দাড়িওয়ালা ভদ্রলোকের থেকেই দিয়েছেন। এইটা তো এটা তো একেবারে, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এসেছিল। এটা হচ্ছে পিএসসি মিসলেনিয়াস মেন 2021, যতদূর দেখলাম। 2021-এর মেন্সে ছিল। সেখান থেকে এটাকে টোকা। এবং 2021-এর মেন্সে দেখো, কেউই ওই মৌলিক লেখা তো আর ট্রান্সলেশন করতে দেয় না। কোনো না কোনো জায়গা থেকে সবাই নেয়। আম হয়তো তুমি কোনো একটা বইতে পেয়ে বললে যে, "ওই ওখান ওখান থেকে পেয়েছি, ওখান থেকে কমন পেয়েছি।" ওই বই থেকে অ্যাকচুয়ালি কমন পাওনি। সেই বইতে অন্য কোনো জায়গা থেকে নিয়েছে। আবার সেটা সেখানে যেখান থেকে নিয়েছে, তারা আবার অন্য কোনো জায়গা থেকে নিয়েছে। এরকম একটা ব্যাপার। মানে চেইন সিস্টেম পুরোটা চলে। ওই সেই ওই নেটওয়ার্ক বিজনেস যেরকম হয়, ব্যাপারটা ওই সেরকম টাইপের হয়। সবাই একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকে। এই আ পিএসসি মিসলেনিয়াস এরা যেখান থেকে নিয়েছে সেটা হচ্ছে পিকেডিএস। পিকেডিএস ফর পিকে দে সরকার। আমি মাস ২ এক আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ক্লার্কশিপ পরীক্ষার জন্য কি বই পড়তে হবে। সেখানে সবার ১ম এ যে বইটার কথা বলেছিলাম সেটা হচ্ছে পিকে দে সরকার পড়তে হবে। পড়তেই হবে, কিছু করার নেই। আ যেকোনো পিএসসি পরীক্ষার জন্য, সেটা ক্লার্কশিপ হোক, ডব্লিউবিসিএস হোক, মিসলেনিয়াস হোক, যেকোনো পরীক্ষার জন্য পিকে দে সরকারের ট্রান্সলেশন গুলো কমপ্লিট করতেই হবে। এটা পিকে দে সরকারের ট্রান্সলেশন থেকে দিয়েছে। পিকে দে সরকারে এটা আ বাংলা থেকে ইংরেজি আছে। এবং পিকে দে সরকারে এক্সাক্টলি যে ইংরেজিটা আছে, সেই এক্সাক্ট ইংরেজিটা এখানে দেওয়া। তোমাকে বাংলাটা করতে হবে। কাবুলিওয়ালা থেকে, বুঝতেই পারছো। তো এক্সাক্ট ইংরেজিটা এখানে দেওয়া, তোমাকে বাংলাটা করতে হবে এবং খুব সাধারণ, মানে গোটাটা জুড়ে একটাও কঠিন শব্দ আমরা সেভাবে খুঁজে পাবো না। একটা এখানে পেতে পারি, এই হকিং। এটাও আইডেন্টিফাই করতে পারো। হকার বলা হয়, আমরা তো হকার জানি। সেটারই ভার্ব ফর্ম। একটাও কঠিন শব্দ কোথাও আমরা খুঁজে পাবো না। পড়ার ক্ষেত্রেও কোথাও কোনো সমস্যা নেই, কোনো জটিল ফরমেশন নেই, সেন্টেন্সের স্ট্রাকচার কিছু জটিল নেই। এবং এটা একেবারে সহজ লেভেলের যে ট্রান্সলেশন গুলো পিকেতে সরকারের রয়েছে, তার থেকেই একটা। সুতরাং, এবং দ্যাট টু, ওটা বাংলা থেকে ইংরেজিতে রয়েছে, কিন্তু ইংরেজি থেকে বাংলায় দিয়েছে। আরো সোজা বিষয়টা। সুতরাং সমস্যার কোনো জায়গা নেই। সবাই মোটামুটি এটাকে করে আসতে পেরেছো এবং সবাই কমন পেয়েছো। সম্ভবত সব টিচারই দাবি করতে পারবেন এটা নিয়ে যে আমি কমন দিয়েছি। সুতরাং আ আশা করি অন্তত গোটা পেপারের মধ্যে কিছু কমন পাও না পাও, কোট আনকোট কমন যেটাকে বলা হয়, কিছু কমন পাও বা না পাও, এটা কমন পেয়েছো। আচ্ছা, নেক্সট হচ্ছে সারসংক্ষেপ। এটাও, মানে এই এক্সাক্ট সারসংক্ষেপটা যদি কেউ করে না থাকো, অন্তত এর কাছাকাছি কিছু একটা করেছো। এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এই ব্যাপারগুলো, মানে এই সংক্রান্ত কিছু বা এই কনসেপ্টের কিছু ট্রান্সলেশন হোক, হোক, প্রেসির ক্ষেত্রে তো বিশেষ করে, সবাই কোনো না কোনো জায়গা থেকে ঠিক প্র্যাকটিস করেছো। আ এর এর কাছাকাছি টপিকের কোনো বিষয়। মানে কাছাকাছি কনসেপ্টের কোনো বিষয়। বিষয়টা কি, ওই সেই এটাও ওই দাড়িওয়ালা ভদ্রলোকের আ একটা বক্তৃতা থেকে নেওয়া। আ তাকে ছাড়া তো মানে চলা এক প্রকার দুষ্কর আমাদের, অন্তত বাংলা সাহিত্যে। তো তারই একটা বক্তৃতা থেকে নেওয়া। এটা আম বঙ্গভঙ্গের আগে ওই আম সম্ভবত কার্জন হল বা এরকম আ কোনো একটা জায়গায় তিনি বক্তৃতাটা করেছিলেন। তো সেখান থেকে এটা নেওয়া, যে
বহুর মধ্যে ঐক্য উপলব্ধি, বিচিত্রের মধ্যে ঐক্য স্থাপন, ইহাই ভারতবর্ষের অন্তর্নিহিত ধর্ম। সেই ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্য, ইউনিটি ইন ডাইভার্সিটি, সেই কনসেপ্ট। ভারতবর্ষ পার্থক্যকে বিরোধ বলিয়া জানে না, সে পরকে শত্রু বলিয়া কল্পনা করে না। এই জন্যই ত্যাগ না করিয়া, বিনাশ না করিয়া একটি বৃহৎ ব্যবস্থার মধ্যে সকলকেই সে স্থান দিতে চায়। অর্থাৎ সেই উম সেই মানে ওনারই কবিতায় ওনার বলে কিছু হয় না, অ্যাকচুয়ালি ওর হয়। ওরই কবিতায় বলা আছে যে, "কেহ নাহি জানে কার আহ্বানে আম সে কোথা থেকে এলো।" এরকম একটা ছিল যে, আম "কেহ নাহি জানে কার আহ্বানে কত মানুষের ধারা, কোথা হতে এলো দুর্বার স্রোতে, সমুদ্রে হল হারা।" এরকম কিছু একটা ছিল। তো মানে হচ্ছে যে বিভিন্ন, বিভিন্ন জায়গা থেকে মানুষজন যখন আসছে, সেই মোগল, পাঠান, শক, হুন, আ আ এক দেহে হলো লীন, এরকম যে বিষয়টা, মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য যেরকম, সেটা একটা কনসেপ্ট। তার সঙ্গে, সঙ্গে হচ্ছে যে যারাই এসেছে কাউকে আমরা পর করে রাখিনি। এই বসুধৈব কুটুম্বকমের একটা কনসেপ্টও সেখানে আসছে যে সবাইকে আমরা আমাদের মতো করে আপন করে নিয়েছি। এজন্যই সকল পন্থাকেই সে স্বীকার করে, স্বস্থানে সকলের মাহাত্ম্য সে দেখিতে পায়। ভারতবর্ষের এই গুণ থাকাতে কোনো সমাজকে আমাদের বিরোধী কল্পনা করিয়া আমরা ভীত হইব না। প্রত্যেকে যাই হোক, যা, যা আছে, আমি পড়ে, পড়ে আর এটাকে সময় নষ্ট করব না। আর মোট কথা হচ্ছে ২ টো কনসেপ্ট এখানে পাওয়া যায়। ১ নম্বর হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এবং ২ নম্বর হচ্ছে সকলকে নিয়ে মিলেমিশে থাকা। বিভিন্ন মতামত, মানে ওই যত মত তত পথের একটা কনসেপ্ট এখানে থাকবে, যে বিভিন্ন মতামত, বিভিন্ন রকম পন্থা, বিভিন্ন ইজম, যাকে আমরা বলি। তো সেই সমস্তগুলোকে একসঙ্গে নিয়ে পথ চলা, এটাই হচ্ছে ভারতবর্ষের মূল সুর বা ঐক্যের সুর। আ সেটা এখানে বলা হয়েছে। যেমন একজন আমাকে আম লিখলো পরীক্ষা দিয়ে এসে যে, সে এটার বোধহয় শিরোনামটা এরকম দিয়ে এসছে, 'ভারতবর্ষ সূর্যের এক নাম।' উম মনে, মনে হলাম, বাহ! দুর্দান্ত। যাই হোক, এটা হয়তো শুনেছো, 'ভারতবর্ষ সূর্যের এক নাম।' কোথা হতে, মানে কোথা থেকে আরকি এটাকে টোকা। ওই আমরা ১ম থেকে আজকে আলোচনা করছি যে এটা কোথা থেকে টোকা হয়েছে, ওটা কোথা থেকে টোকা হয়েছে। তো সেই আলোচনারই একটা অংশ। যাই হোক। অ্যাকচুয়ালি ঠিক এক্সাক্ট জায়গায় কোনটা কোথায় অ্যাপ্লিকেবল হবে, সেইটা বুঝতে পারাটা এবং সেটা সেখানে এপ্লাই করাটা, আ সেটার জন্য যথেষ্ট আ চাতুর্য এবং বুদ্ধিমত্তার প্রয়োজন হয়। এই যে এইখানে 'ভারতবর্ষ সূর্যের এক নাম', এই যে কনসেপ্টটাকে আনা, এটাকে এখানে ব্যবহার করা, এটা আমার মাথায় কোনো কালে আসতো না। দুটো জিনিস, দুটোই অত্যন্ত কমন। এটাও বোধহয় সবাই দাবি করতে পারবেন যে আমি করিয়েছি, কমন এসেছে। স্ক্রিনশট দিতে পারবেন, আ বা স্ক্রিনশটের পিছনে 'মানা কি মুশকিল' বলে গান লাগিয়ে রিল-টিল বানানো যাবে। আ বিষয়টা হচ্ছে, পশ্চিমবঙ্গে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় পানীয় জলে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তো সেই ভূগর্ভস্থ জলস্তর, আর্সেনিক দূষণ, আম তারপরে পানীয় জলের সংকট, আ জল জমা, ওয়াটার লগিং, মোটামুটি সবাই করেছে এগুলো। কোনো না, মানে কাছাকাছি কিছু অন্তত করেছে। সুতরাং আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংকেত সূত্র, মানে হিন্টসও এখানে সমস্ত দেওয়া রয়েছে। কলকাতা সহ বেশ কয়েকটি জেলায় পানীয় জলের সংকট আছে। এখানে ডেট, প্লেস যেটা লিখছো, সেই প্লেসের জায়গায় এখানে কলকাতা যেহেতু মেনশন করে দেওয়া হয়েছে, সুতরাং কলকাতা লিখতে পারো। এবং আ বাদবাকি জেলাগুলোর যদি নাম জানা থাকে যে কোথায়, কোথায় এরকম আর্সেনিক দূষণ আ হচ্ছে বা এরকম ব্যাপার দেখা গেছে, তাহলে সেই জায়গাগুলো মেনশন করতে পারো। হ্যাঁ? আ সেই জেলাগুলো বা সেই জায়গাগুলো মেনশন করতে পারো যেখানে মানে রিসেন্টলি যদি কোথাও এরকম ঘটনা ঘটে থাকে, আর্সেনিক দূষণ থেকে কিছু হয়েছে, বড়সড় কোনো ঘটনা ঘটেছে, সেটা মেনশন করতে পারো। এখানে ওই কি, কি আসে? এই আমরা আলোচনা করেছিলাম, মনে পড়ে? কজেস, কনসিকুয়েন্সেস, পসিবল সলিউশন। সলিউশন বা প্রবাবল সলিউশন বা পসিবল সলিউশন। দেখো, এখানেও তাই দিয়েছে। যে ভয়াবহ আর্সেনিক দূষণ, এটা হচ্ছে কারণ, আ শত, শত মানুষের জীবন বিপন্ন এবং মৃত্যু, সেটা হয়েছে আ পানীয় জলের সংকট, পানীয় জলের সংকট দেখা দিয়েছে। এগুলো সব ফলাফল। এবং এর আ সমাধান কি হতে পারে? সরকারি উদ্যোগ হতে পারে, উন্নত মানের প্রযুক্তির ব্যবহার হতে পারে, তথ্য সন্ধান হতে পারে। কর্মকর্তারা চিন্তিত, এটা সরকারি পদক্ষেপ কি নেওয়া হয়েছে সেটা। উপযুক্ত প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণের অভাবে বহুমূল্য যন্ত্র বিকল। এখানে মিলিয়ে মিশিয়ে দিয়েছে।
তো আ বিকল্প পদ্ধতি বাড়ি পাইপের সাহায্যে বিশুদ্ধ পানীয় জল সরবরাহের ভাবনা। তোমরা যদি একটুখানি এটাকে causes, consequences, possible solution এই ৩ টে ভাগে ভেঙে নিতে, তাহলে এখান থেকে একটুখানি permutation combination করে তোমরা তোমাদের মতো করে আসতে পারতে জিনিসটাকে। মানে করে এসেছো আশা করি। আরেকটা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট ঘটনা, সেটা হচ্ছে কোনো এক ট্যাক্সি ড্রাইভার বিপুল অঙ্কের টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন। এটা নিয়ে একটা প্রতিবেদন করে, এটা আমরা বহুবার করেছি। মানে বহুবার আমি অন্তত আমার কোনো ব্যাচে কোনোদিন এটা করাইনি। কিন্তু সবই করেছে এটা প্র্যাকটিস। এবং আমরা মাঝে মধ্যেই দেখতে পাই এই সংক্রান্ত খবর। যে খবরের কাগজে দেখতে পাই অমুক ব্যাগ ভর্তি টাকা, টাকা ভর্তি ব্যাগ ফিরিয়ে দিল, বা সোনার গয়না রয়েছে সেটা ফিরিয়ে দিল। কোনো ট্যাক্সি চালক, কোনো অন্য কেউ এরকম ফিরিয়ে দিল। আ এবং সাধারণত যদি গরিব মানুষ ফিরিয়ে দেন তাহলেই খবর হয়। আ বড়লোকে ফিরিয়ে দিলে খবর-টবর হয় না খুব একটা। তার কারণ আমরা ছোটবেলায় পড়েছি যে হি ইজ পুয়ার বাট অনেস্ট। পুয়ার বাট অনেস্ট। মানে দুটো আপাতভাবে বিপরীত কোয়ালিটি। সুতরাং যদি আ দুটো কারোর মধ্যে থাকে তাহলে মাঝখানে বাট ই দিতে হবে। অন্য কিছু দেওয়া যাবে না। তো সেটাই আরকি। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। আ তাহলে বিপুল অঙ্কের টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিলেন। সংকেত সূত্র ওই মানে যা হয় আরকি, যে কোথায় হয়েছে, কবে হয়েছে, কি ঘটেছে, হ্যাঁ? ট্যাক্সিতে ফেলে যাওয়া জিনিস হারিয়ে অনেকেই ভুক্তভোগী। নির্দিষ্ট কোনো একটি ট্যাক্সিতে একজন, নম্বর, নাম সহ দিতে হবে। নগদ কত অঙ্কে, এগুলো আমরা আগের দিনও বোধহয় ডিসকাস করেছিলাম যে আমরা কিছু ওই ভেগ কিছু ফিগার দেব না যে প্রচুর টাকা, প্রচুর মানুষ, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, এরকম না। আমাদের একদম নির্দিষ্টভাবে দিতে হবে। যে একদম ওই নির্দিষ্ট জায়গায় হয়েছে, এই নির্দিষ্ট মানুষের সাথে হয়েছে, এই নির্দিষ্ট ঘটনা ঘটেছে, এত পার্টিকুলার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, এতজন মানুষ মারা গেছে, এতজন আহত হয়েছে। একদম জিনিসটাকে পার্টিকুলার ভাবে দিতে হবে। তো এখানেও দেখো একদম পরিষ্কার বলে দেওয়া আছে। ঘন্টাখানেক পরে ট্যাক্সি ড্রাইভার খোঁজ করে হোটেলে গিয়ে টাকা ফেরত দেন। টাকা ফেরত দেয়। প্যাসেঞ্জার পুরস্কৃত করে ড্রাইভারকে, সমাজের আদর্শ এই ড্রাইভার। শেষে একটা ওই পজিটিভ বার্তা দিয়ে শেষ করে। এটা তুমি কারোর আম মানে এটা তো একটা জেনারেল নিউজপেপার রিপোর্ট। জেনারেল নিউজপেপার রিপোর্টে সাধারণত, যদিও আমি বুঝতে পারছি যে এই ভদ্রলোক হচ্ছেন সমাজের আদর্শ, কিন্তু আমরা কোথাও আম মানে যদি আমরা ট্র্যাডিশন মেনে চলি তাহলে সাধারণ প্রতিবেদনে প্রতিবেদক হিসেবে আমি যতই বুঝতে পারি যে ভদ্রলোক ভীষণ একটা সুন্দর কাজ করেছেন, কিন্তু আমি কোথাও গিয়ে তাকে উম মানে আ লাস্টে গিয়ে বলতে পারি না যে ইনি হচ্ছেন সমাজের আদর্শ, সমাজকে এগিয়ে এসে এনার মতো হতে হবে প্রতিটা মানুষকে। এটাকে আমি কি করতে পারি? কাউকে দিয়ে বলাতে পারি। কোন একজনের বাইট দিয়ে আমি শেষ করলাম। এটা একটা পজিটিভ এন্ডিং। আমরা বলেওছিলাম যে রিপোর্ট রাইটিং এর ভিডিওতে বলেছিলাম একটা পজিটিভ নোটে শেষ করতে হবে। একটা পজিটিভ এন্ডিং যে আ কোন একজন মানুষ, কোন একজন প্রত্যক্ষদর্শী বললেন, বা পুলিশ অফিসার কোন একজন বললেন, বা ওই এলাকার হয়তো আ বা মানে পৌরপ্রধান বললেন, হ্যাঁ? বা আ তোমার আ বিধায়ক বললেন, এরকম কেউ একটা বললেন যে, "ইনি হচ্ছেন সমাজের আদর্শ, আ সবার উচিত এনাকে দেখে এগিয়ে আসা।" এরকম কিছু একটা করে যদি শেষ করা যায় ভালো হয়। এখানে যেটা বলা হয়েছে আরকি। তাহলে সব মিলিয়ে আমরা যেটা দেখলাম যে ওভারঅল জিনিসটা আ যারা প্রচুর প্র্যাকটিস করে গেছে তারা এটাকে দেখে ১ম এ হয়তো খানিকটা হতাশ হবে এবং তারপরে একটু উচ্ছ্বসিত হবে, এবং উচ্ছ্বসিত হয়ে অনেকে হয়তো ২-১ টা জিনিস মিসও করে চলে এসছে। জাস্ট দেখেছে যে আর্সেনিক দূষণ, চলো লিখতে শুরু করে দিই আর্সেনিক দূষণ। বা আম ওই ইংরেজিতে যেটা এসেছে, আ যে একটা ক্যাম্পেইন হয়েছে, বা একটা কোনো অ্যাওয়ারনেস ড্রাইভ ক্যাম্পেইন হয়েছে। তো একদম আমার কাছে স্ট্রাকচার রেডি আছে, চলো স্ট্রাকচারে ফেলে দিই। কিন্তু সেই স্ট্রাকচারে ফেলার আগে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ঝোঁকের বশে, মানে যখন আমরা সোজা প্রশ্ন পাই তখন যেটা হয় যে আমরা প্রশ্ন-টশ্ন আর পড়ি না। সেটা দেখে নিয়ে করে দিয়ে চলে আসি। যেমন WBCS এ একটা এসেছিল। এই গ্লোবাল ওয়ার্মিং বা কিছুটা নিয়ে সিম্পোজিয়াম হয়েছে। তো সেইটা আর কেউ পড়েনি। লোকে দেখেছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে লিখে চলে এসছে। সেজন্য প্রশ্নটা পড়া হচ্ছে ভীষণভাবে জরুরি। তো এখানে যারা প্রশ্নটা পড়ে ধীরে সুস্থে সবসময় আ ডেসক্রিপটিভ পরীক্ষার আগে কাউকে বলা যায় না যে অল দ্যা বেস্ট, খুব ভালো করে পরীক্ষা দাও। হ্যাঁ, আ মানে ফাটিয়ে দাও, নিজের সেরাটা দিয়ে এসো। ডেসক্রিপটিভ এর আগে এসব বলা যায় না। ওই পরীক্ষা হলে গিয়ে কে নিজের সেরাটা দিতে পারবে, কে দিতে পারবে না, সেটা আল্টিমেটলি পরীক্ষা হলে বসে সেই জিনিসটা ডিসাইডেড হয়। আ মূল কথাটা হচ্ছে যে মাথা ঠান্ডা রাখাটা, শান্ত থাকাটা। যেকোনো পরিস্থিতি, কঠিন প্রশ্ন আসুক, সোজা আসুক, শান্ত থেকে মাথা ঠান্ডা রেখে ক্যালকুলেশন করে জিনিসটাকে নামিয়ে আসতে হবে। সুতরাং যারা মাথা ঠান্ডা রাখতে পেরেছে, যারা নার্ভকে কন্ট্রোল করতে পেরেছে, আশা করি তারা ঠিকঠাকভাবে জিনিসটাকে করে আসতে পেরেছে, এবং ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে আল্টিমেট যেটা, এবং এই ধরনের প্রশ্ন কঠিন হলে অন্য ব্যাপার ছিল। মডারেট কোয়েশ্চেন, আ মডারেট কোয়েশ্চেন এর ক্ষেত্রে কটা ঠিকঠাকভাবে না হোক, অন্তত ৬ টাকে নামিয়ে আসা। ৫ টা অন্তত ঠিকঠাক, আর বাকিটা ওই আধখানা ঠিকঠাক হলেও চলবে। মোটামুটি ৬ টা অন্তত যারা নামিয়ে আসতে পেরেছে, আহ তাদের ক্ষেত্রে
অন্তত ঠিকঠাকভাবে মানে মোটামুটি বানান ভুলের বহর খুব বেশি নয়, গ্রামারের ভুলের বহর খুব বেশি নয়। একেবারেই ভুল থাকবে না বলছি না, ভুল থাকবেই। ১ ঘন্টা লিখতে গেলে সবার ভুল থাকবে। আম যারা মানে আ আ শক্তি থারুর বা শেক্সপিয়ার এনাদের মন্ত্রদীক্ষিত যারা, তারা বাইরে মোটামুটি সবারই কিছু না কিছু ভুল থাকবে আমাদের আমাদের মতো যারা সাধারণ মানুষজন তাদের। সুতরাং আমি যেটা বলছি যে মানে তার বহর যেন খুব বেশি না হয়, তাহলে মোটামুটি একটা সম্মানজনক স্কোর আসবে আশা করা যায় এবং সিলেকশনের একটা ফেয়ার চান্স রয়েছে। আমি কাট অফ নিয়ে কিচ্ছু বলছি না। সিলেকশনের ফেয়ার চান্স রয়েছে। যারা ৬ টা ঠিকঠাকভাবে নামিয়ে আসতে পেরেছে, ভুলের বহর, বানান ভুল, গ্রামার ভুল, অর্থের ভুল, এই ৩ টে ভুল মোটামুটি বাদ রেখে যদি নামিয়ে আসতে পারা যায় ৬ টা, তাহলে ফেয়ার চান্স সিলেকশন পাওয়ার। বাদবাকিটা অনেক কিছুর উপর নির্ভর করছে। পিএসসির ওপর। যিনি খাতা দেখবেন, তিনি যখন খাতা দেখতে বসছেন, তার আগে তার সাংসারিক ঝামেলা, কোন পরীক্ষকের হাতে খাতা পড়ছে, আ ইত্যাদি অনেক কিছু বিষয়ের উপর নির্ভর করে বাদবাকিগুলো। সুতরাং সবকিছু তো আমাদের হাতে নেই। আমরা শুধু মানে একেবারে শেষে এটাই আশা করতে পারি যে, যাই হোক না কেন ২০১৯ এর মতো যেন খাতা দেখা না হয়। এটুকুই আমরা আশা করব এবং পিএসসির কাছেও আমাদের এটাই দাবি থাকবে। আর দীর্ঘায়িত করব না। অনেকটা লম্বা হয়েছে জিনিসটা। প্রায় ৪০ মিনিট হয়ে গেছে। আর বকবক করে সময় নষ্ট করব না। আজকে পরীক্ষা দিয়ে এসছো। রেস্ট করো। সামনে আরো বেশ কিছু পরীক্ষা-খাবার রয়েছে। আ ডিসেম্বর মাসটা পরীক্ষার মাস ছিল। জানুয়ারি মাসটাও একটা পরীক্ষার মাস হতে চলেছে। সুতরাং সামনে অনেকের পুলিশের পরীক্ষা রয়েছে, এটা ওটা আরো অনেক পরীক্ষা রয়েছে। সেগুলোর জন্য তেড়েফুঁড়ে প্রিপারেশন করো। একটা কথা শুধু বলি যে, এই যে প্রতি রোববার পরীক্ষা দিতে যেতে পারছো বা একদিনে হয়তো ২ টো পরীক্ষা ডেট ক্লাস করে যাচ্ছে, সেটা হয়তো খারাপ আপাতভাবে। কিন্তু একটু ভেবে দেখো যে আজ থেকে ৬ মাস ৮ মাস আগেও আমরা প্রতি রবিবার চাতকের মতো অপেক্ষা করছিলাম যে কোন রবিবার বাড়ি থেকে পরীক্ষা দেওয়ার জন্য বেরোতে পারবো আল্টিমেটলি। সুতরাং সেই সুযোগগুলো যখন এসেছে প্রতি রবিবারই কিছু না কিছু থাকছে। আ মানে মোটামুটি সব পরীক্ষার এলিজিবিলিটি যাদের রয়েছে তাদের জন্য বলছি, তাদের কথা বলছি। কিছু না কিছু থাকছে প্রায় প্রতি রবিবারই বা অন্তত একটা করে অল্টারনেট রোববার বাদ দিয়ে কিছু না কিছু। যেমন এই ৩০ তারিখেও পরীক্ষা রয়েছে, মঙ্গলবারে রয়েছে, আবার সামনের রোববার রয়েছে। তারপরের রোববারটা সম্ভবত বা তারপরের রোববার আবার রয়েছে। না ১১ তারিখেও রয়েছে। তো এরকম যাদের রয়েছে আ তারা একটা খুব সুন্দর ফেজের মধ্যে দিয়ে একটা চাকরি প্রার্থীদের জন্য বিশেষ করে একটা স্বপ্নের মতো ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ। এই ফেজটাকে এনজয় করো। ইলেকশন চলে এলে আবার এই ফেজটা কবে পাবে কেউ জানে না। চলো, থ্যাংক ইউ।